পলাশির কি পত্রিকা বেরোতো বললেন? পলাশিতে পলাশির যে প্রভাত সংঘ ক্লাবটা, ওইখান থেকে আমরা প্রথম শুরু করি দেয়াল পত্রিকা। আচ্ছা। নাম দিই প্রভাতী। আচ্ছা। এরপরে ওটা পাক্ষিক পত্রিকা হিসেবে প্রভাতী প্রকাশ পায়। আচ্ছা। এবং তৎকালীন বহু পুরনো সময়ে, যেমন 66, 67 এই সময়ে ওই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল। দেয়াল পত্রিকাটা 64, 65তেই শুরু হয়ে গেছিলো। তারপরে ওই 66, 67তে প্রকাশ হয়েছিল ছাপা অক্ষরে। সেই সময় ছিলেন তখন আমাদের মানে কী বলবো, আমাদের প্রেরণা জুগিয়েছিলেন ওইসব লেখালেখির জন্য ওই স্বাধীনতা সংগ্রামী নারায়ণচন্দ্র পাল। তিনি বেঁচে ছিলেন। তার সুযোগ্য পুত্র সুবোধ পাল, তার ভাইপো শুভপদ পাল, তারপরে অজিত আদব, যিনি পরবর্তীকালে পলাশী হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হয়েছিলেন, অজিত কুমার আদব, অমর রাউত, এরা ছিলেন তৎকালীন দিনের আমাদের কাছে। ওরা হচ্ছে ওদের কাছ থেকে আমরা প্রেরণা পেতাম। ওই পত্রিকার কোনো কবিতার দু লাইনও মনে নেই? না, ওই কবিতার কোনো লাইন আর মনে নেই। ওই পত্রিকাটার কোনো কপি আমার বাড়িতে পুরনো আলমারিতে খুঁজলে পেতে পারি। দেবেন তাহলে ওটা ছবিটা দিয়ে তো আনন্দবাজার পত্রিকা এসে গেছে, ষাটের সংখ্যা, তাই তো? হ্যাঁ, ওটা আমার বাবার। হ্যাঁ, বাবা বরাবরই আনন্দবাজার পত্রিকা নিতেন। আচ্ছা। আজও আনন্দবাজার পত্রিকা নিই। আর পুজোর সংখ্যা ষাটের সংখ্যা এসে গেছে। দেশটা নিই। কত বছর হলো? কত বছর হলো? এই বছর মনে নেই, কারণ এটা 70 হবে না 60? না, কত বছর আমার নয় তো, 30 থেকে 35 বছর তো হবেই। না না, বাবা নিতে ওইটা বলছি। বাবা নিতেন তো, বাবা তো সব মিলিয়ে বলছি। হ্যাঁ, 70, 75। হ্যাঁ, আমাদের বাড়ি তো আনন্দ মেলাটা এসেছে। আর এই কালকে কি এলো দেখলুম? বাবা আনন্দবাজার পত্রিকা বহু পুরনো। আপনি একটু বলুন আপনার প্রাত্যশিকের পত্রিকার কথা। প্রাতিশিক জন্মলগ্ন। প্রাতিশিকটা আমরা প্রাতিশিক পত্রিকার আগে এখানে কিন্তু আরও দুটো পত্রিকা বেরোতো। একটা আমাদের এখান থেকে বেরোতো, তারক সিংহ রায় করতো আজকের কথা। তো প্রথম আমি যখন যুক্ত হলাম আজকের কথায়। তো সেই সময় আজকের কথার জন্যে আমি নৈহাটি থেকে সমরেশ বসে একটা ছোট গল্প নিয়ে এসেছিলাম, এক পাতার ছোট গল্প, নয়াগালি। নয়াগালি। আচ্ছা। সমরেশ বসু। আচ্ছা, সমরেশ বসু। হ্যাঁ, তারপরে এই প্রেসের টাকা মেটানো নিয়ে একটু গোলমাল হয়। তখন আমরা বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমি আর লক্ষণদা, সঙ্গে স্বপন গোস্বামী, এই তিনজন মিলে, মানে ডাক্তার স্বপন গোস্বামী আর অধ্যাপক লক্ষণ কর্মকার। হ্যাঁ, তখন তো উনি অধ্যাপক নন, তখন স্কুলের ছাত্র। কলেজে কোন কলেজে? কলকাতায় পড়তেন। উত্তরপাড়া প্যারিমোহন। এবারে কী নাম দেওয়া হবে লক্ষণদাই বললো, নাম আমি ঠিক করছি। হলো 1972 শুরু হলো প্রাতিশিকের ওটা ছাপা হয়েছিল প্রথমে, এটা নিশ্চয়ই অনেকে জানে, সেটা ধনেখালিতে শ্রীক্ষেত্র প্রিন্টিং প্রেস। শ্রীক্ষেত্র। হ্যাঁ, শ্রীক্ষেত্র প্রিন্টিং প্রেস ধনেখালিতে এখনো আছে না? সেটা উঠে গেছে। কোনখানে ছিল ওটা? ওটা ছিল মদন মোহনতলায়, যে মন্দিরটা আছে না, মদন মন্দির, ঠিক ওর পেছনে রাস্তার গায়ে। ওনার মালিক কে ছিল, নাম মনে হয়? গণেশ বাবু। গণেশ কি মনে রক্ষী খুব সম্ভব। বলুন। হ্যাঁ, ওইটার পরে আমরা পরবর্তীকালে ভান্ডারহাটিতে যে প্রেসটা হলো ধনঞ্জয় প্রেস, ধনঞ্জয় প্রেসেই আমরা পরবর্তীকালে কাজগুলো করেছি। তারপরে ওখানে না হলে আবার হরিপালে মানিক প্রেস, এগুলোতে প্রাতিশিক বার করে এনেছি। আর দু একজনের গোড়ার দিকে লেখকের নাম? গোড়ার দিকের লেখকের নাম প্রাতিশিকের সবাই তো বলেন, এখানে তো জানে না এরা। সলিল মিত্র, লক্ষণ কর্মকার ছিল, আমি ছিলাম, আরও স্বপনদার তো আসেনি তখন। দীনবন্ধু হাজরা। হ্যাঁ, দীনবন্ধু হাজরা। এখন যারা, ওরা একটু পরিচয় দিন। দীনবন্ধু প্রখ্যাত কবি সাহিত্যিক। আচ্ছা। ও আচ্ছা। দীনবন্ধু হাজরা স্থানীয় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। ছোটদের গ্রামের কথা বলে একটি পত্রিকা, একটি গল্প লিখে দীনবন্ধু হাজরা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার লাভ করেছিলেন। আর এখন নামটা বলুন স্যার। বইটা প্রাতিশিক পত্রিকায় উনি লিখতেন। পরবর্তীকালে সবুজ গ্রামের কথা বলে একটি গল্প লেখা
জন্যে উনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার লাভ করেছেন। তখন রাষ্ট্রপতি কে ছিলেন? নামটা ঠিক কত সাল? গতকাল রাষ্ট্রপতি ভাষণ দিলেন। 72-73 সাল হবে। হুম। 72-73 সাল। আমি বলছি যে এবার আপনার কথাটা বলুন। পত্রিকা আগে স্কুল থেকে একটা পত্রিকা বেরোতো অর্ঘ্য বলে, যে পত্রিকায় তরুণ সাহিত্যিক যারা উঠে আসছেন তাদের লেখা সেখানে বেরোতো এবং তারা এই উদ্যোগ পেয়ে লেখায় আগ্রহী হতো। কিন্তু আজকে সেই অর্ঘ্য পত্রিকা মানে কালের কবলে পড়ে আজকে বন্ধ হয়ে গেছে। এই তরুণ যারা সাহিত্য চর্চার ক্ষেত্রে উঠে আসার যে চেষ্টা করছেন তারা কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছেন না। সেই জন্যেই স্কুলগুলোতেও নূতন করে পত্রিকাগুলো বার করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। কারণ তরুণ প্রজন্ম যদি অন্যদিকে তারা তাদের ট্যালেন্টটাকে নিয়ে যায় তাহলে প্রজন্মটা ধ্বংসের মুখে পড়বে। তাই এই সাহিত্য চর্চার মধ্যে থাকলে তারা অন্তত পরিচ্ছন্ন একটা জীবনযাপন করতে পারবে এবং সমাজকে কিছু দিতে পারবে। মানে সাংস্কৃতিক সর্বনাশ, সাংস্কৃতিক চেতনা সর্বনাশ হয়ে যাচ্ছে এই পত্রিকাগুলো বন্ধ হয়ে গিয়ে। আচ্ছা, আপনার লেখা পড়া প্রথম কোনো গল্প বা উপন্যাস যেটা আপনার মনে দাগ কেটেছিল? যে কোনো লেখাকে? অনেক লেখাই স্মরণে ছাত্র থাকে না। জীবনে? হ্যাঁ, ছাত্র জীবনে এখন মানে স্মরণে আনতে পারি না। আপনার যে উপন্যাস পড়ে খুব ভালো লেগেছিল? যারও আমার সব থেকে ভালো হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে। হ্যাঁ, পড়েছি নীলকণ্ঠ পাখির খোঁজ। হ্যাঁ, হ্যাঁ, একদম। আমরাও খোঁজে আছি। হ্যাঁ, আপনার এই ছোটোবেলার কোনো মানে বা কলেজ জীবনে প্রথম পড়া বলতে তো আমরা যেটা আপনার মনে যে দাগ কেটেছিল। পত্রিকা পড়তাম সেটা হচ্ছে গ্রুপ ফার্কে ইনস্টিটিউশন, হ্যাঁ, রজনীকান্ত হ্যাঁ, বিদ্যায়তন। ওইখান থেকে আমাদের যে তো পত্রিকাটা বেরোতো সেই পত্রিকাটাই আমরা প্রথম পড়েছিলাম। আর সেখানে আমাদের হেডমাস্টারমশাই ছিলেন হরিদাস ঘোষ, পরে মিত্র ইনস্টিটিউশনে হেডমাস্টার হন কলকাতায়। তো ওই হরিদাস ঘোষের একটা লেখা ছিল, সেই লেখাটাই আমাকে খুব মনে দাগ কেটেছিল। নামটা মনে নেই? বলুন না, নামটা আমার মনে নেই। ছোট গল্প যে বলি যদি হয়, হুম। আমি একটা ছোট গল্প বলছি। এটা ছিল অনিল ঘোষের লেখা রণক্ষেত্র বলে একটা গল্প, ছোট গল্প। অনিল ঘোষ? অনিল ঘোষ হুম। একটা অসাধারণ গল্প। তাই নাকি? হ্যাঁ, ও, আমি ওনার নামেই প্রথম শুনছি, অনিল ঘোষ। রাতে শিখেই চেপে কি আমার গল্প। ও আচ্ছা আচ্ছা, ওটা আর নেই তো? হ্যাঁ, আমার কাছে কালেকশন আমার কাছে। আচ্ছা, তাহলে ছবি তুলে পাঠিয়ে দেবেন। আমরা একটা পত্রিকার জন্য জড়ো হয়েছি, আজকে স্বাধীনতা দিবস। হ্যাঁ পত্রিকার নামটা বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি বলুন। প্রাতিষ্ঠানিক এই সারস সংখ্যা বেরোবে। সংখ্যার প্রস্তুতি হিসেবে আমরা